আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ২৭। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেছে বেশ কিছুদিন। আবিরের ব্যস্ততায় দিন কাটছে। এই সপ্তাহে নির্বাচনে তানভীরের ব্যস্ততা বেড়েছে ৩ গুণ। নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত, কখনো রাত ২টা-৩টায় বাসায় ফিরে, কখনো বা ফিরেও না। নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না। বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেও সবকিছু আবিরই সামলে নিয়েছে। আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা, কোচিংয়ের ক্লাস শেষ। এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে। 10টা থেকে 12টা পর্যন্ত কোচিং এর পরীক্ষা হয়। পরীক্ষার পড়া, জান্নাতাপুর পড়া, তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছেই। তবে সবকিছুর মাঝেও আবির ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে। সকাল আর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবারটা শুধু ব্যতিক্রম। তবে শুক্রবার মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির ভাইকে দেখে যায়। ধরা পড়ার ভয়ে রুমের ভেতর ঢুকে না। আজ আবিরের অফিসে মিটিং আছে। রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করে বেরিয়ে পড়েছে। প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে। 12টায় মিটিং টাইম দিয়েছে। 10টা 50 নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে। রাকিবের পার্সোনাল সমস্যার জন্য এখনো অফিসে আসতে পারেনি। আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করেছে, কই তুই? আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব? রাকিব জ্যামে আটকে আছে। ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছেই, শেষ আর হবে না। রাকিব ঠান্ডা স্বরে বলল, তুই শুরু কর, আমি কাছাকাছি আসতেছি। আবির আর কথা বাড়ায়নি। জাস্ট 12টায় মিটিং শুরু করেছে। 2 মিনিট হয়নি কথা শুরু করেছে, এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে। বিরক্তিতে কপাল কুঁচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল। কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময়ে কল চলে আসছে। সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে হাসি দেখছে। কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলে না। গোমরা মুখোমুখের হাসি এত সুন্দর হয়, তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে। আবির ফোনে হাত নিয়েছে। ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে, হৃদয় হরিণী। সাথে একটা হাস্যোজ্জ্বল ছবি। নাম্বারটা আরও 1 বছর আগে থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে, কিন্তু এই প্রথমবার কল আসছে। আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে। আবির কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। 1 সেকেন্ডে আবিরের হাসি গায়েব হয়ে গেছে। বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠেছে। ফোনের ওপাশ থেকে কান্নার জড়িত কণ্ঠে ডাকলো, আবির ভাই। এই ডাকে আবিরের হৃদয় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে। কপাল কুঁচকে পুরো কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? কান্নার তুপে কথা বলতে পারছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আবির পুনরায় ডাকলো, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কোনো রকমে বলল, একটা ছেলে আমার হাত ধরে। এইটুকু বলতেই আবার কান্না শুরু করেছে। আবিরের বুকের ভেতর তুলপাড়ের তাণ্ডব চলছে। তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে। এই যন্ত্রণা বুক ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদয়ের তুলপাড় চোখে বাসতে বেশি সময় লাগেনি। চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। রুমে 3টা এসি চলছে, তারপর আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় আছিস? মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বলল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। মিটিং অফ। কথাটা বলে আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে। সবাই আশ্চর্য বনে গেছে। আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে। পরনে ব্লেজারটা খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বের হয়ে যাচ্ছে। আবিরের পিএস ছুটে এসে ডাকছে, কোথায় যাচ্ছেন স্যার? আজকে মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আবির অগ্নি দৃষ্টিতে চেয়ে বলল, আমার যাওয়াটা এর থেকে অনেক বেশি দরকার, আটকিও না আমায়। কথায় রাগের তীব্রতা স্পষ্ট। পিএস চিন্তিত স্বরে বলল, স্যার, এখানে একটু করে গেলে হয় না? অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন। আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, কার বুকে এত সাহস যে আমায় কলিজায় হাত দিচ্ছে? ওই কুত্তার বাচ্চারে না মারলে আমার শান্তি হবে না। এর মধ্যে রাকিব অফিসে ঢুকেছে। আবিরের চিৎকার শুনে
ছুটে আসছে। আবির এত ভয়ঙ্কর রূপ দেখে ভীতস্বরে প্রশ্ন করে, মেঘের কিছু হয়েছে? আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। রাকিব পিছন থেকে ডেকে বলল, আমি কি যাব তোর সঙ্গে? আবির শক্ত কণ্ঠেই বলল, লাগবে না। আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে। রাকিব এবার পিএস এর দিকে চেয়ে শুধালো, কি হয়েছে? ছেলেটা শান্ত সব বর্ণনা করলো। রাকিব স্বাভাবিক কণ্ঠে শুধালো, কোনো কথায় মেঘ নাম শুনেছ? ছেলেটা উপর নিচ মাথা নাড়ল। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাই, আজ প্রথমবার আবিরের পথ আটকিয়েছ, তাই তোমায় কিছু করেনি। ভবিষ্যতে আর কোনোদিন আবিরকে আটকানোর চেষ্টা করো না, তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার উপর ছাড়বে। আবিরের পৃথিবীর 99.99% জুড়ে শুধু মেঘ, বাকি 0.01% তার পরিবার। আমরা অফিসের সব কিছু যা বলছে তাই করো, মিটিং অফ রাখো। ছেলেটা ভীত কণ্ঠে প্রশ্ন করলো, মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড? রাকিব মৃদু হেসে উত্তর দিল, শুধু গার্লফ্রেন্ড হলে বোধ হয় এত কিছু করতো না। আবির বেঁচেই আছে শুধু এই মেঘের জন্য, না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত। ছেলেটা কপাল কুঁচকে তাকিয়ে আছে রাকিবের দিকে। রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দাও, কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না। অন্তত পক্ষে মেঘের ব্যাপারে তো কোনোদিন নাক গলাবা না, তাহলে দেখবা তুমি আছো কিন্তু তোমার নাকই নেই। সো বি কেয়ারফুল। যতটা কুল আর শান্ত আবিরকে দেখো, সে ততটাও শান্ত নয়। রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনে যাচ্ছে। আল্লাহ জানে কোন বিপদ আছে। জ্যামের জন্য মেইন রুট দিয়ে যাওয়া অসম্ভব। অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল। আশেপাশে 2-3টা লোক দাঁড়িয়ে আছে। আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে। একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে। মেঘের ক্ষেত্রেও এমনটা ঘটেছে। আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে, তাই সব শক্তি ডোলে কাঁদছে। আবির এক হাতে হিজাবের উপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে। নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বলল, কিচ্ছু হবে না, আমি আছি তো, একটু শান্ত হো প্লিজ। কয়েক মুহূর্ত চলে গেছে এই বাদহীন কান্না। কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে মেঘ নিচ থেকে সরে দাঁড়ায়। মেঘের কান্না জড়িত মুখ আবিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে। মেঘের চোখ মুখ ফুলে গেছে, সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে, যার ফলে গাল, নাক, থুতনি সব লাল হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতে মেঘের চোখ মুছে বাড়ি কণ্ঠে শুধালো, কোন ছেলেটা? মেঘ গাড় ঘুরিয়ে তাকালো। আবিরের চোখও সেদিকে পড়েছে। একটা ছেলে গাছে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। আবির কোনো কথা না বলে ছেলেটার কাছে গিয়ে এলোপাথারি ঘুষি লাগতে শুরু করেছে। আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে। আশেপাশে থাকা 4-5 জন ভয়ে কিছুটা দূরে সরে গেছে। আবির রাগান্বিত চাহনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না। মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে। আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখছে। বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে, কিন্তু আজ তো নিজের চোখে দেখছে। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহ। ছেলেটা নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু আবির 1 সেকেন্ডের জন্য থামছে না। ছেলেটার প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে। এই সময় পুলিশের গাড়ি এসে থামে। 2 জন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করে। 4-5 জন লোকের মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলে, স্যার, আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু হুট করে এই ছেলে এসে এভাবে মারতে শুরু করেছে। এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে, থামুন, আপনি এভাবে মারছেন কেন? আমাদের বিষয়টা দেখতে দিন। 2 কনস্টেবলের সাথে আরো কয়েকজন লোক আবিরকে টেনে হিঁচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয়। এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকাই। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে প্রশ্ন করে, তুমি ইকবালের ভাইপো না? আবির তখনও রাগে পড়ছে, দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে। তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এমপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, জি। এমপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি বিদেশে ছিলে না এত বছর? আবিরই তো নাম তোমার। আবির কপাল কুঁচকে পুনরায় উত্তর দিল,
জি। এমপি মৃদু হেসে বলে, আমি ইকবালের কলেজ ফ্রেন্ড। ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি। এখনো ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার। তা তুমি এই ছেলেকে এভাবে মারছিলে কেন? আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে। মেঘ নিশ্চুপ, বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে। শরীরের কম্পন এখনো তীব্র। আবিরের সাথে সাথে এসপিও গাড় ঘুরিয়ে দেখল মেঘকে। আশেপাশে লোক বলছে, স্যার, ওই মেয়েটার সাথে অসভ্যতা করেছে ছেলেটা। এসপি আবিরের দিকে চেয়ে উত্তর করলো, তোমার বোন। আবির মেঘের দিকে চেয়ে উত্তর দিল, চাচাতো বোন। এসপি একবার ছেলেটাকে দেখছে, আশেপাশে মানুষের কথা শুনছে। তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইডে নিয়ে বলল, তোমরা আমার পরিচিত। আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেসের ফেসে যাও। সামনে তোমাদের ভবিষ্যৎ আছে। আর ওরা নেশাখোর, ওদের বড় বড় লোক আছে। আমরা ওই গ্যাংটা ধরার চেষ্টা করি, তাদের ধরতে পারলে এরা কিছুই না। তাই বলি, তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও, বিষয়টা আমি দেখছি। আবির কথাগুলো শুনল, দুহাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে। বুঝতে পারল এখানে কিছু বলে লাভ নেই, তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে। এসপি তার 2 কনস্টেবলে আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে গেছে। আবিরের এলোমেলো চুল, ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে। চোখ মুখে ঘাম আর রাগ দুইটাই ঝলঝল করছে। চোখ এখনো লাল রঙা হয়ে আছে। কয়েক সেকেন্ড মেঘের কাঁপাকাঁপি দেখে আবির চলে গেল। দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখ মুখ পানি দিল, সাথে মাথায় কিছুটা পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে। মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল, নে পানি খা। মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাঁপা হাতে বোতলটা নিল। আবিরের চুলে পানি মুখে পড়ছে, মুখ থেকে পানি শরীরে নিচে টুপ টুপ করে পড়ছে। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়না মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে। আবিরের এমন কাণ্ড যেন আশ্চর্য বনে গেল। আবিরের চোখ মুখ পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মনে কর তুই কিছুই দেখিসনি, এখন একটু পানি খা। মেঘ ঢকঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলছে। ছেলেটার আচরণে যতটা না ভয় পেয়েছিল, তার চেয়ে 3 গুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে। তখনই রাকিব কল করেছে। আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল, বল। রাকিব চিন্তিত স্বরে শুধালো, ঝামেলাকে বেশি? আমি আর রাসেলকে আসবো? আবির ভারী কণ্ঠে বলল, না, আসতে হবে না, আমি চলে আসবো। রাকিব, তাহলে কি মিটিং ডাকবো? আবির মেঘের দিকে চেয়ে 2 সেকেন্ড ভেবে জানালো, হ্যাঁ, আসতেছি আমি। রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করল, মেঘ কোথায়? আবির জবাব দিল, আছে এখানেই। রাকিব মৃদু হেসে প্রশ্ন করল, মেঘকে নিয়ে আসবে অফিসে? আবির, হ্যাঁ, রাখছি বলে কল কেটে দিয়েছে। আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কণ্ঠে শুধালো, এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে? আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে তোকে বাসায় নিয়ে আসলে চলবে? মেঘ গার কাত করে সম্মতি দিল। তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে। অফিস গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো। মেঘের দিকে চেয়ে তোরা এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল, ওয়েলকাম ম্যাডাম। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমি ম্যাডাম হলাম কিভাবে? আমি তো। এইটুকু বলতে আবির ধমকে উঠল, যা দিচ্ছে নে, এত কথা বলতে হয় কেন? মেঘ আর কথা বাড়ালো না, চুপচাপ ফুলের তোড়া নিল। তারপর আবিরের পিছন পিছন আবিরের কেবিনে চলে গেল। আবির কেবিনের দরজা আটকে বলল, হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে। আবিরের টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল। মেঘ রুমে আসতে আবির নিজের চেয়ার দেখিয়ে বলল, বস এখানে। মেঘ বিড়বিড় করে বলল, এটা তো আপনার চেয়ার। আবির চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল। আবির 2 মিনিটে ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই, তুই নিজের মতো রেস্ট নে। আবির 5 মিনিটে শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে। চোখে মুখে চিন্তার ছাপ। আচমকা আবিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। উন্মুক্ত শরীর, শুধু কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাকা, মেদহীন পেটে 6 প্যাক হালকা চিহ্ন দেখা যাচ্ছে। শরীরে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো চিকচিক করছে। তা দেখে মেঘের হৃদস্পন্দন মাত্রা বেড়ে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আবির এসে চেয়ারের 2 হাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো। মেঘ বিস্ময়ে চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে। এই চোখের ক্রোধ এখনো কমেনি। এত কাছে আসাতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডলে।
মেঘের রক্ত সঞ্চাল বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে। আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ, কণ্ঠ চারগুড় বাড়ি কণ্ঠে শুধালো, ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল? আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কি না কে জানে। খানিকটা সময় পর মেঘ চিবুক নামাতে নিলে আবির 2 আঙ্গুলে আটকে দেয়। মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায়, চোখ মুখে ক্রোধ স্পষ্ট। আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, বল শুধু, আর কোথায় ছুঁয়েছে? ওই কুত্তার বাচ্চারে জ্যান্ত কবর দিয়ে আসবো। আবির ভাইয়ের মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল, ডুব গিলে কাপা কাপা কণ্ঠে বলল, আর কোথাও ছুঁইনি। আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি তো? মেঘ আস্তে করে বলল, সত্যি। এর মধ্যে দরজায় রাসেল ডাকছে, আবির মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে। আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো, টেবিলের উপর রাখা ফোনের টাইম দেখে নিল। একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো, মেঘের দিকে চেয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ, কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি, দরজা থেকেই নিবি, কেউ ভেতরে যেন না ঢুকে, আমি মিটিং শেষ করে আসছি। আবির চলে গেছে কিছুক্ষণের মধ্যেই আবিরের পিএস কিছু খাবার 1 কাপ কফি নিয়ে আসছে। মেঘ নাক পর্যন্ত উন্না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল, তারপর দরজা বন্ধ করে উন্না সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে। দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা, তার সাথে একটা দেয়ালে 2টো হাতের ছবি আঁকা। সেই ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল। একটা বড় হাতের উপর একটা পিচ্ছি হাত শক্ত করে ধরা, নিচে 2টা লাইন, আমার দেহে প্রাণ আছে যতদিন এই হাত ছাড়বো না আমি ততদিন। তার নিচে লাভ ডি লাভ এভাবে লেখা। তারপর অক্ষর দেখে মেঘ কপাল কুঁচকে চেয়ে আছে, মাথায় কিছুই ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম তো এমডি, জান্নাত আপুর নাম জেডি। মেঘ ভিড় করে বলল, তাহলে কি জান্নাত আপুর অন্য নাম আছে? চলবে। এই পর্যন্ত ছিল অমৃত ভালোবাসি তোকে পর্ব 27। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাফেজ।